গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী ও ৩ সন্তান সহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা, পলাতক গৃহকর্তা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফ এর গুলিতে ২ বাংলাদেশি নিহত, আহত আরও কয়েকজন। জুলাই সনদ ও গণভোট নিয়ে সরকারের সাথে দূরত্ব বাড়ছে বিরোধী দলের, আবারও ডাক আসতে পারে গণ অভ্যুত্থানের। অতি ছোঁয়াচে হামের ছবলে ময়মনসিংহে ১.৫ মাসে বিভাগের ৪ জেলায় মৃত্যু ২৭, হাম পরবর্তী জটিলতায় বাড়ছে প্রাণহানি, সংকট আইসিইউর। দেশে সুযোগ সীমিত আর আস্থার অভাব, আইভিএফ এর মাধ্যমে সন্তান জন্ম দিতে বিদেশে ছুটছেন নিঃসন্তানরা। এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কিছুক্ষণ পর শপথ নেবেন শুভেন্দু অধিকারী, জমকালো প্রস্তুতি, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে স্ত্রী সন্তান সহ ৫ জনকে ঘরের ভেতরে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ফোরকানের বিরুদ্ধে। প্রাথমিক তদন্তের পর পুলিশ ধারণা করছে পারিবারিক কলহের জেরে শুক্রবার গভীর রাতের কোনো এক সময় ৫ জনকে হত্যার পর ফোরকান পালিয়ে গেছে। নিহতদের মধ্যে রয়েছেন স্ত্রী শারমিন, ৩ কন্যা মারিয়া, ফারিয়া ও মিম এবং শ্যালক রসুল। পেশায় গাড়ি চালক ফোরকান শনিবার ভোরে নিহতের স্বজনদের মোবাইল ফোনে হত্যার ঘটনা জানিয়েছেন। হত্যার কারণ জানতে তদন্ত চলছে এবং প্রকৃতপক্ষে কারা জড়িত তা শনাক্তে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। গাজীপুরের একই পরিবারের ৫ জনকে হত্যার বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদা শিকদার। মাহমুদা, হত্যাকাণ্ডের কারণ জানা গেল কিনা এবং এই হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশ কি বলছে এবং স্বজনরা কি বলছে, বিস্তারিত জানাবেন। যেমনটি আপনি বলছিলেন যে একদম প্রাথমিকভাবে কিন্তু পুলিশ এবং তার পাশাপাশি এলাকাবাসী সকলেই ধারণা করছে যে এই হত্যাকাণ্ডের পেছনে একজনই দায়ী এবং সেটি হলো স্বামী। এখানে শারমিন নামে যে গৃহবধূকে হত্যা করা হয়েছে তার স্বামী ফোরকান পেশায় একজন প্রাইভেট কার চালক ছিলেন, রেন্টেকারের ব্যবসা ছিল তার, এবং তার যে শ্যালক রসুল তাকে কিন্তু আসলে চাকরি দেওয়ার কথা বলে গতকাল রাতে এখানে নিয়ে আসা হয় এবং পুরো দুটি পরিবারেরই কিন্তু বাড়ি গোপালগঞ্জে। এবং আমরা পুলিশের কাছ থেকে আরও একটি ব্যাপার জানতে পেরেছি, সেটা হলো যে ফোরকানের সাথে তার শ্বশুরবাড়ির লোকজনের সম্পর্ক কিন্তু শুরু থেকেই ভালো ছিল না। ফোরকানের দাবি ছিল যে তার শ্বশুরবাড়ির লোকজন তার কাছ থেকে প্রায় সময় টাকা পয়সা ধার দেনা করে নিত এবং সেটি ফেরত দিত না, এবং এই মর্মে কিন্তু একটি জিডিও করা হয়েছে। সেই জিডির কপিটিও আমরা পুলিশের কাছ থেকে দেখতে পেয়েছি এবং সেটি গোপালগঞ্জ সদর থানাতেই আসলে জিডিটা করা হয়েছিল। এবং এর পাশাপাশি এখানে আসার পর আমরা কিন্তু জানতে পেরেছি যে ফোরকান এবং শারমিন দম্পতির 3টি বাচ্চা ছিল, 3টি মেয়ে বাচ্চা, মারিয়া, ফারিয়া এবং মিম, 3টি বাচ্চা আসলে কন্যা সন্তান ছিল। সেই 3টি সন্তানকেই আসলে ফোরকান হত্যা করেছে এবং তার পাশাপাশি একদম প্রাথমিকভাবে এই দুটি ঘরে আসলে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। একটা ঘরের বিছানায় রসুল যে ফোরকানের শ্যালক তাকে খুন করে হত্যা করা হয়, মানে গলা কেটে হত্যা করা হয় এবং তার মরদেহটি বিছানার উপরে পড়েছিল। এবং যে বাকি যে 3টি বাচ্চা শিশু কন্যা তাদের মরদেহ আমরা নিচে দেখতে পেয়েছি, ফ্লোরে তাদের একই কাঁথা গায়ে দেওয়া এবং গলা কাটা অবস্থায় তাদেরকে পাওয়া যায়। এবং তার পাশাপাশি তাদের যে মা শারমিন তাকে কিন্তু অন্য একটি ঘরে পাওয়া যায় এবং সেই শারমিনের হাত, পা, চোখ সব কিন্তু বাঁধা ছিল, আর জানালার যে গ্রিল সেই গ্রিলের সাথে বাঁধা ছিল এবং তাকে পর্দা দিয়ে কিন্তু ঢেকে রাখা হয়েছিল। এবং তার পাশাপাশি আসলে শ্রাবন্তী একটু বলতেই হয় যে শারমিনের পরনে কিন্তু একটি ভালো শাড়ি, তার পাশাপাশি তাকে গহনা পরানো হয়েছিল এবং শারমিনের ওই ঘরের কিন্তু আশেপাশে অনেক মদের বোতলও পাওয়া গেছে, বাংলা মদ, তার পাশাপাশি কোকোকোলা। আসলে এখানে আসলে বলাটা এই মুহূর্তে খুবই কঠিন হয়ে যাচ্ছে যে এই হত্যাকাণ্ডের পেছনে স্বামী ফোরকান একাই দায়ী নাকি তার পাশাপাশি আরও অনেকেই আছে। তবে আশেপাশের যারা এলাকাবাসী আছে তারা প্রত্যেকেই বলছে যে বাচ্চাদেরকে যথেষ্ট ভালোবাসতেন ফোরকান, কিন্তু হঠাৎ এই ধরনের হত্যাকাণ্ড বা এই ধরনের কেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে একেবারে খুন করে ফেলানোর মতো সিদ্ধান্ত, এটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তবে পুলিশ আছে, সিআইডি আছে, পিবিআর সকলে আসলে ঘটনাস্থল পরিদর্শন করেছে, তাদের মতো করে তদন্ত করছে। তারা তাদের দাবি অচিরে তারা যারা এই হত্যাকাণ্ডের পেছনে আছে তাদের প্রত্যেকেই গ্রেফতার করা হবে, আইনের আওতায় আনা হবে। শ্রাবন্তী, এই ছিল এখন পর্যন্ত একই পরিবারে যে 5 জন হত্যাকাণ্ডের ঘটনা সেটি সম্পর্কে এখন পর্যন্ত পাওয়া তথ্য। ধন্যবাদ আপনাকে। চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে বৃদ্ধ নিহত হয়েছেন। গেল রাত 9টার দিকে শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউল আলমের বাসভবনের সামনে এই ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে টাকা পরিশোধের আশ্বাস দেওয়া হলেও তা পরিশোধ না হওয়ায় একাধিকবার স্থানীয়ভাবে সালিশ বৈঠকে অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় রাতে চেয়ারম্যানের বাসভবনে সালিশের আয়োজন করা হয়। সালিশ শুরু হওয়ার আগেই দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় আলিম উদ্দিন নামের একজনের মৃত্যু হয়। উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ অভিযুক্ত লিয়াকত আলীকে আটক করেছে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। এদের মধ্যে মুরসালিন নামে এক কলেজ ছাত্র রয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার রাত 12:15টার দিকে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পাথারিয়াদার সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাতে কয়েকজন মিলে সীমান্তের কাঁটা তারের বেড়া অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে মুরসালিন নিহত হন এবং আরও 2 জন আহত হন। মুরসালিনের মরদেহ ভারতের ত্রিপুরা রাজ্যের বিশালগড় মহকুমা হাসপাতালে রাখা হয়েছে বলে জানা গেছে। আহত 2 জনকে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লার একটি হাসপাতালে ভর্তি করে। সেখানে একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। স্থানীয়ভাবে মাদক চোরাচালানের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রমের অভিযোগ পাওয়া গেলেও এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। রাঙামাটির সাজেকের শুকনোছড়া এলাকায় প্রতিপক্ষের গুলিতে এক ইউপিডিএফ সদস্য নিহত। ভোর 6টার দিকে এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম হেগেরা চাকমা। তিনি চাকমা এলাকায় ইউপিডিএফ এর সদস্য। প্রত্যক্ষদর্শীরা জানায়, সাজেকের মারিশা দীঘিনালা সড়কের শুকনোছড়া এলাকায় ভোরে কয়েকজন অস্ত্রধারী অবস্থান নেয়। এ সময় হেগেরা চাকমাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। এলাকাটি দুর্গম হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগছে বলে জানিয়েছেন রাঙামাটি পুলিশ সুপার। জুলাই সনদ ও গণভোট ইস্যুতে সরকারের সাথে দূরত্ব বাড়ছে বিরোধী দলের। পরিস্থিতি বিবেচনায় আবার অভ্যুত্থানের ডাক আসতে পারে বলে জানিয়েছেন 11 দলের নেতারা। গণভোট না মানলে সরকার ও নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে জানান 11 দলীয় জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। আর এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার বলেন, সরকার সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে জনগণ তাদের সিদ্ধান্ত নেবে। সরকারকে সংবিধান সংস্কার পরিষদে শপথে বাধ্য করা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজপথে একের পর এক কর্মসূচি দিচ্ছে 11 দলীয় ঐক্য। লিফলেট বিতরণ, বিক্ষোভ মিছিল থেকে শুরু করে সভা সমাবেশ করেছে বিরোধী দলীয় এই জোট। শীর্ষ নেতাদের দাবি, 180 দিনের মধ্যেই সরকারকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে হবে। গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। গণভোটের গণরায় বাস্তবায়ন ছাড়া জনগণ অন্য কিছু মানতে রাজি নয় বলে মন্তব্য করেন জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ। এই গণভোটকে ডিনাই করা মানে হচ্ছে জনগণকে ডিনাই করা। বিরোধী দলের এই যে রাজপথে আসাটা, এটা সরকারি দলের একতরফা একপেশে নীতি অবলম্বনের কারণে হয়েছে। 11 দলের এই সমন্বয়কের অভিযোগ, ক্ষমতার জোরে সরকার শুরু থেকেই সংকট তৈরি করছে। দায়িত্বশীল আচরণের পরামর্শ তার। সরকার যদি সংকট সমাধান করে, ওকে, আর বিরোধী দল এই ক্ষেত্রে কোঅপারেটিভ হবে। আর যদি সরকার না করে, সেক্ষেত্রে দায়িত্ব সরকারকে নিতে হবে। সনদে স্বাক্ষর সহ সকল কাজ করে গেছে, হার পক্ষে ভোটও চেয়েছে। আর সেই জায়গায় ওনারা আবার এসে ইউটার্ন নিয়েছেন যে বাঁকা পথে চলা থেকে কিন্তু সরকারকে সোজা করার দায়িত্বটাই বিরোধী দলের গাড়ির জনগণ দিয়েছে। সেক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা বিরোধী দল রাখছে। গণভোট বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিরোধী দলের কর্মসূচি অব্যাহত থাকার কথা জানান এনসিপি নেতা সরওয়ার তুষার। বিএনপি যেভাবে পুরোপুরি একটা দলীয়করণের মধ্য দিয়ে নিয়ে যাবে বাংলাদেশকে, যেটা বোঝা যাচ্ছে 2 মাসেই সমস্ত আলামত স্পষ্ট। ফলে রাজনৈতিক সংকটটা আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা আছে। গণভোট বাস্তবায়ন না হওয়ার পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে। আর যেটা গণ অভ্যুত্থানের প্রসঙ্গটা হচ্ছে যে গণ অভ্যুত্থান তো আগাম ঘোষণা দিয়ে হয় না, কিন্তু জনগণ যখন গণ অভ্যুত্থান করে, গণঅভ্যুত্থান ঘটায়, তখন সেটাকে কোনোভাবে থামানোও যায় না। আর রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আব্দুল লতিফ মাসুম মনে করেন, গণভোটের গণরায় বাস্তবায়ন নিয়ে সরকার ও বিরোধী দল মুখোমুখি মনে হলেও দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে। আমরা এখন চাই না যে বিরোধী দল রাস্তায় নামুক, রাস্তায় নেমে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হোক। এবং সেই সাথে আমরা এটাও চাই না যে সরকারি দল একেবারেই নিরঙ্কুশতা, তাদের যে একনায়কত্বিক মনোভাব এটা প্রদর্শন করবে। যে আসার কথা হচ্ছে 2 দলেই কিন্তু মানে অবশেষে চূড়ান্ত বিজয়ের জন্য রাজপথ উত্তপ্ত করবে না। জনগণের প্রত্যাশা অনুযায়ী গণভোটের রায় বাস্তবায়নে সরকার আন্তরিক, তাই এক্ষেত্রে বিরোধী দলকে আরো সহনীয় আচরণের পরামর্শ এই বিশ্লেষকের। যারা উপরা করেন তাহলে তো মানুষ তাদের পক্ষে থাকবে না, সেটা তারা বোঝে এবং সেই মাত্রা অনুযায়ী তারা মানে তাদের কর্মসূচি, তাদের আন্দোলন, তাদের কৌশল নির্ধারণ করবে বলেই আমার ধারণা। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা।
ময়মনসিংহ বিভাগ জুড়েও হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক। 1.5 মাসে বিভাগের 4 জেলায় হাসপাতালে ভর্তি করা হয় প্রায় 2000 শিশু। এর মধ্যে ময়মনসিংহ মেডিকেলে 25 জন সহ মোট প্রাণ গেছে 27 জনের। চিকিৎসকরা বলছেন, সরাসরি হাম নয়, বরং হাম পরবর্তী জটিল নিউমোনিয়া, শ্বাসকষ্ট এবং হার্ট ফেইলিওরের কারণে বাড়ছে মৃত্যু। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভাগ জুড়ে জোরদার করা হয়েছে টিকাদান কর্মসূচি। হাসপাতালগুলোর শিশু ও হাম আইসোলেশন ওয়ার্ডের প্রতিটি কোণে আতঙ্ক। কেউ প্রাণহীন শিশু নিয়ে ফিরছেন বাড়ি, কেউ লড়ছে শেষ লড়াই। অতি ছোঁয়াচে রোগটি ছড়িয়েছে পুরো বিভাগেই। সাধারণ জ্বর দিয়ে শুরু হলেও পরে হচ্ছে শ্বাসকষ্ট। অনেক শিশুকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে। 1.5 মাসে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয় প্রায় 2000 শিশুকে। ময়মনসিংহ মেডিকেলে প্রাণ গেছে অন্তত 27 জনের। এছাড়া নেত্রকোনা ও জামালপুরে 2 শিশুর মৃত্যু হয়েছে। এর বড় অংশই 7 থেকে 10 মাস বয়সী। শিশুকে দেরিতে হাসপাতালে নেওয়া, অপর্যাপ্ত অক্সিজেন ও আইসিইউ সাপোর্ট না থাকায় বাড়ছে মৃত্যু ঝুঁকি। প্রচুর জ্বর ছিল, তারপর এই যে হাম বের হয়েছে, বুধবার দিন আসছি, এখন আগের থেকে এখন একটু ভালো। আমাদের জন্য কষ্টদায়ক বিষয় হলো রোগীর সাথে আমরা এরকম এক সিচুয়েশনে আছি যে ভাইরাসজনিত রোগ আপন মানুষের দূর হয়ে যাইতেছে। বাচ্চাকে টিকা দিছি, টিকা দেওয়ার পর ওই হাম বাড়াইছে, এই হামের টিকাই দিছি, তাহলে হাম কেন বাড়াইলো? হামের দিনই টিকা দেয়া। সরাসরি হাম নয়, বরং চিকিৎসকরা মৃত্যুর পেছনে দেখছেন জটিল নিউমোনিয়া, হার্ট ফেইলিওর এবং তীব্র শ্বাসকষ্ট। অনেক শিশু অপুষ্টি ও জন্মগত হৃদরোগে ভোগায়, বাড়ছে জটিলতা। অলরেডি ভ্যাকসিনেটেড 90%-এর উপর হয়ে গেছে। 2টা উপজেলা বাদে ম্যাক্সিমাম উপজেলাগুলোর কাজ মোটামুটি ভালো। আমরা আশা করতেছি খুব অতি শীঘ্রই আমরা আমাদের লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারবো এবং আমাদের এই জায়গায় আমরা যে ট্রান্সমিশন আছে হামের, সেটা আমরা বন্ধ করতে পারবো। তারপরে এই মুহূর্তে হামের রোগী সহনীয় মাত্রায় আছে, যে আমরা মোটেও শঙ্কিত না। কোনো রোগী আমরা রেফার করিনি এবং কোনো রোগীর মৃত্যু হয়নি। স্বাস্থ্য বিভাগ বলছে, দ্রুত চিকিৎসা, সময়মতো টিকাদান ও আইসিইউর ব্যবস্থা করতে পারলে কমবে মৃত্যু ঝুঁকি। হামের যে বর্তমান অবস্থাটা, এটাকে স্বাভাবিক বলা যাবে না, অস্বাভাবিকই বলবো আমরা। অস্বাভাবিক বলবো এই কারণে, কারণ এত বেশি মাত্রায় হামের রোগী আগে কখনো ভর্তি হয় নাই। এখন এটাকে আমরা মনে করছি যে গত 3-4 বছরে টিকাদান কর্মসূচিতে একটা মারাত্মক রকমের ঘাটতি ছিল। বিভাগ জুড়েই চলছে টিকাদান কর্মসূচি। তবে যে শিশুদের ইমিউনিটি আগে থেকেই কম, তাদের জন্য বিশেষ কেয়ার ইউনিট এখন সময়ের দাবি। ইমরান হাসান রাব্বি, ডিবিসি নিউজ, ময়মনসিংহ। নারীর স্বাস্থ্যগত সমস্যার একটি বন্ধ্যাত্ব। নিঃসন্তান দম্পতিদের জন্য আধুনিক চিকিৎসা ইনভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ পদ্ধতি পৃথিবীর বহু দেশে ব্যবহৃত হয়ে আসছে। বাংলাদেশে গুটি কয়েক সরকারি বেসরকারি হাসপাতালে পরীক্ষামূলকভাবে এই পদ্ধতিতে সন্তান জন্মদান হলেও আস্থার সংকটে বিদেশিমুখী হচ্ছেন বেশিরভাগই। চিকিৎসকদের গবেষণা ও দক্ষতার অভাব, উন্নত ল্যাব ও যন্ত্রপাতির স্বল্পতা, সর্বোপরি সরকারি সহায়তা না থাকাকে দুষছেন বিশেষজ্ঞরা। নিঃসন্তান দম্পতিদের জীবন এক নিঃশব্দ যুদ্ধের গল্প। সমাজের বাঁকা কথা, দাম্পত্য অশান্তি আর বছরের পর বছর চিকিৎসার জন্য এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘোরার অসহনীয় যন্ত্রণা। এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে অনেক দম্পতিকে। কোনো প্রোগ্রামে যাওয়া যায় না, কোথাও বেড়াইতে যাওয়া যায় না, বলে বিয়ে কর। আমার ওয়াইফরও অনেকে বলে বিয়ে কর। নানান অশান্তি এইগুলি ফেস হয়েছি, অনেক হসপিটাল দেখাইছি, কিন্তু কোনো জায়গায় ফল পাইনি। যাদের বাচ্চা নেই তারাই বলতে পারবে তাদের খারাপ লাগা মন্দ লাগার ব্যাপারগুলি। তো সেই জায়গা থেকে আমি বলবো, যাদের নেই তারা চেষ্টা করতে পারে। আইভিএফ বা কৃত্রিম প্রজনন পদ্ধতিতে নারীর শরীর থেকে নেওয়া ডিম্বাণু ও পুরুষের শরীর থেকে নেওয়া শুক্রাণুর মিলন ঘটিয়ে ভ্রূণ তৈরি করা হয়, যা পরবর্তীতে নারীর জরায়ুতে স্থাপিত হয়। বর্তমানে এ পদ্ধতিতে সন্তান ধারণ করেছেন বাংলাদেশের অনেক দম্পতি। তবে সিংহভাগই চিকিৎসা নিয়েছেন পার্শ্ববর্তী দেশ ভারতে। 2016 সালে আমরা প্রথম ট্রিটমেন্ট শুরু করি বাংলাদেশের কোনো একটা সেন্টারে। সেখানে ট্রিটমেন্ট নিয়ে আমরা হ্যাপি ছিলাম না। আউটসাইড কান্ট্রি অনেক ডেভেলপড, তারা এটা নিয়ে নিয়মিত রিসার্চ করে। ফাইন্যান্সিয়াল একটা বার্ডেন থাকে। বাবা মা হওয়ার যে আমাদের আকাঙ্ক্ষা, সেই
তার কাছে আমি মনে করি যে এই অর্থটা যেটা খরচ হচ্ছে সেটা খুবই নগণ্য। বাংলাদেশিদের বন্ধ্যাত্বের ক্ষেত্রে এন্ডোমেট্রিওসিস বা জরায়ু সংক্রান্ত সমস্যাই বেশি থাকে। প্রতি মাসে আমাদের সেন্টারে যত রোগী আসে তাদের মধ্যে শতকরা 50% বাংলাদেশি রোগী। এছাড়া দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ এবং মধ্যপ্রাচ্য থেকেও রোগীরা আইভিএফ করতে আসে। দেশে 2 যুগের বেশি আগে আইভিএফ চিকিৎসা চালু হলেও সরকারি ব্যবস্থাপনায় পরিধি বাড়ানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কোনো উপায় না পেয়ে বেসরকারি হাসপাতালে ব্যয়বহুল এই সেবা নিতে গিয়ে নিঃস্ব হচ্ছেন অনেকে। ইনফার্টাইল যারা কাপল, এদেরকে নিয়ে কোনো গবেষণা নাই। আমাদের চিকিৎসকরা খুব বেশি রকমভাবে কাজ করে না। কিছু যন্ত্রপাতির স্বল্পতা আছে, আর সর্বোপরি হলো যে সরকারের কোনো রকম সহায়তা নাই। প্রতি বছর যে বিপুল পরিমাণ অর্থ দেশের বাইরে চলে যাচ্ছে তার মধ্যে অন্যতম এই বন্ধ্যাত্বের চিকিৎসা। এজন্য সরকারের উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন এই বিশেষজ্ঞ। ওইখানে কিন্তু প্রচুর টাকা পয়সা খরচ করে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি ও ডিএমকে হেলথের উদ্যোগে প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিশেষ ক্যাম্পেইন ডিবিসি নিউজ ডিএমকে হেলথ এক্সপ্রেস এখন কুমিল্লায়। সেখান থেকে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন চৌধুরী। নাসির, বিশেষ হেলথ ক্যাম্পেইন নিয়ে জানাবেন বিস্তারিত। ডিবিসি ডিএমকে হেলথ এক্সপ্রেস কুমিল্লার আনন্দপুর ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ একেবারে প্রান্তিক এলাকা আমরা আছি। আমরা আমাদের ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই রুগীদের দীর্ঘ লাইন এবং ডক্টর রুগী দেখছেন। তা আমাদের এখানে ডিবিসি ডিএমকে হেলথ এক্সপ্রেসের যে উদ্যোক্তা ব্যারিস্টার ইয়াসির খান, আমরা ওনার সাথে এখন কথা বলবো। আচ্ছা, এই যে ডিবিসি ডিএমকে হেলথ এক্সপ্রেস অনুষ্ঠিত হচ্ছে, আপনি তো সরজমিনে দেখলেন, ঢাকার বাইরে এই প্রথম কুমিল্লা জেলায় একটা প্রান্তিক অঞ্চলে এটা অনুষ্ঠিত হচ্ছে, কেমন দেখছেন? আপনার কাছে কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, খুবই ভালো লাগছে। বেসিক্যালি আমরা যে উদ্যোগটা নিয়েছি ফ্রি হেলথ ক্যাম্পেইনের, এটা ডিবিসি নিউজ এবং ডিএমকে হেলথ এক্সপ্রেস মিনিং ডক্টর মোবিন খান হেলথ এক্সপ্রেসের উদ্যোগে বাংলাদেশে প্রথম এরকম একটা উদ্যোগ আমরা নিয়েছি যে বাংলাদেশের 64টা মানুষের দৌড়প্রান্তে আমরা সেবা পৌঁছে দিব এবং মানুষের সামর্থ্যের মধ্যে। সো আমরা প্রথমত আজকে এটা 3য় দিন আমাদের এই ক্যাম্পেইনের। প্রথম 2 দিন আমরা ঢাকায় করেছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের এলাকাতে আমরা দিয়ে, এখানে আমার বাবার জন্মস্থান কুমিল্লা, তাই আমরা এখানে শুরু করছি। তারপর আমরা 64 জেলাতেই যাব এবং আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে মানুষের কাছে স্বাস্থ্যসেবাটা পৌঁছে দেওয়া এবং মেকিং হেলথ কেয়ার অ্যাক্সেসিবল অ্যান্ড অ্যাফোর্ডেবল, মিনিং মানুষের দৌড় প্রান্তে সহজভাবে তারা দেখাতে পারে এবং সাশ্রয়ী মূল্যে। আমরা শুধু এখানে ফ্রি হেলথ ক্যাম্প করছি তা না, আমরা মানুষের সেবার জন্য সমস্ত রকম প্যাথোলজিক্যাল টেস্টে 50% সেবার ছাড়ের ব্যবস্থাও করে দিয়েছি। তো ইনশাল্লাহ আমরা আশা করি এই উদ্যোগটা সফল হবে এবং আমরা জনমানুষের কাজে আসব এবং এটাই আমার কামনা। এবং ডিবিসিকে থ্যাংক ইউ যে আমাদের সাথে এই মহৎ উদ্যোগে অংশগ্রহণ করার জন্য। তো সবাই দোয়া করবেন আমরা যে মহৎ উদ্দেশ্যে নেমেছি সেটা যেন আমরা পারি এবং আমার যে ভিশনটা মানুষের দৌড় প্রান্তে স্বাস্থ্যসেবা পৌঁছায় দেওয়া, এবং সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সেম ভিশন। ধন্যবাদ। আমরা যদি বলি উন্নত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে উন্নত সেবা পৌঁছে দিতে ডিবিসি ডিএমকের যেই ইলেকশন হেলথ এক্সপ্রেস অনুষ্ঠিত হচ্ছে, সেই হেলথ এক্সপ্রেসে আমরা দেখছি প্রান্তিক জনগোষ্ঠী, একেবারে দরিদ্র জনগোষ্ঠীর লোকজন এখান থেকে চিকিৎসা সেবা নিচ্ছে এবং তারা এই চিকিৎসা পেয়ে তারা অনেকটা আনন্দিত এবং এই ধরনের সেবা আরও চালু রাখবেন বলে আমাদেরকে ডিএমকের যে সিও ব্যারিস্টার ইয়াসির খান জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে। গেল কয়েকদিনের বৃষ্টি আর ঢলে হাওড় অঞ্চলে বোরো ধানের ফলনে ব্যাপক ক্ষতি হয়েছে। সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনার হাওড় অঞ্চলে অনেক ফসল পানিতে তলিয়ে নষ্ট হয়েছে। আর কেটে আনা ভেজা ধান নিয়ে বিপাকে কৃষক। 2 দিন ধরে আবহাওয়া পরিস্থিতি কিছুটা ভালো থাকায় কৃষকরা খলা মাঠ, বাড়ির আঙিনা ও সড়কের পাশে ধান শুকানোর চেষ্টা করছে। এরই মধ্যে অনেক ধান পচে যাওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছে। বৈরী আবহাওয়ায় কেটে আনা ধানের ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কায় কৃষক। ভারতের পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কিছুক্ষণের মধ্যে শপথ নেবেন বিজেপির শুভেন্দু অধিকারী। এ উপলক্ষে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জমজমাট আয়োজন করা হয়েছে। এরই মধ্যে শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ শপথ নেবেন বিধানসভার সদস্যরাও। পশ্চিমবঙ্গে এবারই প্রথম সরকার গড়তে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। এই আয়োজনে আরও থাকছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির কেন্দ্রীয় সভাপতি নীতিন নবীন সহ দলের কেন্দ্রীয় নেতারা। এছাড়াও বিভিন্ন জেলা থেকে দলে ব্রিগেড ময়দানে যোগ দিয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। এই বিষয়ে আরও জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিশ্বনাথ দাস। বিশ্বনাথ, মুখ্যমন্ত্রী হিসেবে কখন শপথ নেবেন শুভেন্দু অধিকারী? এছাড়াও বিধানসভার সদস্যরাও আজ শপথ নেবেন, সবকিছু মিলিয়ে জানাবেন।
দেখুন, মূল যে ময়দানের অনুষ্ঠান তা কিন্তু ইতিমধ্যেই সকাল 10টা নাগাদ সূচনা হয়ে গিয়েছে। সেই মঞ্চে ইতিমধ্যেই উপস্থিত হয়ে গিয়েছেন শুভেন্দু অধিকারী এবং রাজ্যের নেতৃত্ব। ইতিমধ্যেই আমরা যেটা খবর পাচ্ছি যে সেই মঞ্চে ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিহারের মুখ্যমন্ত্রী, আসামের মুখ্যমন্ত্রী, এছাড়া উপস্থিত হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী, এছাড়াও আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান পর নির্ধারিত করা হয়েছে এবং আজকে কিন্তু তার সঙ্গে সবাই রয়েছেন সমস্ত বিধায়করা কিন্তু উপস্থিত হয়েছেন। তাদের শপথ গ্রহণ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল। একই সঙ্গে বিভিন্ন জেলা থেকে আমরা দেখেছি সকাল থেকে প্রচুর কর্মী সমর্থক এবং একই সঙ্গে সেই নৃত্য বা সাঁওতাল হিসেবে ঝালমুড়ি যেখানে কিন্তু উচ্চ বাংলার অর্থাৎ বিশ্বনাথ, আপনাকে ধন্যবাদ। 3 দিনের সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এই সমঝোতায় 1000 বন্দী বিনিময়ের সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া যুদ্ধবিরতি ও বন্দী বিনিময়ের প্রস্তাবটি শুক্রবার দুই পক্ষই আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে। চুক্তি অনুযায়ী 9 থেকে 11 মে পর্যন্ত সব ধরনের সামরিক তৎপরতা বন্ধ থাকবে। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন 1000 রুশ সেনার বিনিময়ে নিজ দেশের 1000 বন্দীকে ফিরিয়ে আনার সব প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। অন্যদিকে মানবিক কারণে মস্কোর বিজয় দিবসের প্যারেড চলাকালীন রুশ ভূখণ্ডে হামলা না করার নির্দেশ দিয়েছেন জেলেনস্কি। ক্রেমলিন বলছে ট্রাম্পের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শান্তি আলোচনার প্রস্তাবের মধ্যেই হরমুজ প্রণালীতে শুরু হয়েছে মার্কিন ও ইরানি নৌবাহিনীর সংঘর্ষ। এর মধ্যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব ও কুয়েত। এ নিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরেকচি বলেন, কূটনৈতিক সমাধানের উপায় না পেয়ে যুক্তরাষ্ট্র সামরিক অভিযানের পথ বেছে নিচ্ছে। একই সময়ে হরমুজ প্রণালীতে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার নিন্দাও জানিয়েছে তেহরান। এদিকে শুক্রবারের মধ্যে ইরানের কাছে পাঠানো শান্তি প্রস্তাবের জবাব পাওয়ায় আশা করছে ওয়াশিংটন। অন্যদিকে 14 ও 15 মে ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে মধ্যস্থতা বৈঠকের দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। রাজধানীর বনানী ক্লাব মাঠে চলছে দুদিনব্যাপী ডিবিসি নিউজ ক্রিকেট টুর্নামেন্ট 2026। আজ সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ। সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরও জানতে সরাসরি চলে যাচ্ছি সেখানে। আরিফ, খেলার সবশেষ আপডেট জানাবেন। নিশ্চয়ই, খেলার সবশেষ যদি আপডেট বা তথ্য দিতে চাই তাহলে বলতে হবে ইতিমধ্যেই ফাইনালে দুটি দল চূড়ান্ত হয়েছে। তার মধ্যে ডিজিটাল এমনকি নিউজ রুম নিনজাস যারা আছেন তারা আসলে এই কিছুক্ষণ আগেই 103 রানের টার্গেটে তারা কিন্তু ব্যাট করে তারা ফাইনালে গিয়েছেন। এমনকি তাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনাটা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণের মধ্যেই ফাইনাল তারা খেলবে। এমনকি শেষ প্রতিযোগিতায় কে শেষ হাসিটা হাসে সেটাই আসলে দেখার বিষয়। সবাই কিন্তু ব্যাপক উজ্জীবিত এই খেলা নিয়ে। শুধু এই মাঠেই গড়ায়নি, তারা কিন্তু নিজেদের মধ্যেও এই খেলার উন্মাদনা ছড়িয়ে পড়েছে। এখানে অ্যাডমিনের পক্ষ থেকে কথা বলবেন ক্যাপ্টেন বা অধিনায়ক যিনি ছিলেন, তার কাছে জানবো যে আসলে কোন জায়গাটা আপনাদের দুর্বলতা ছিল এই হারের পেছনে। ধন্যবাদ। আমরা আসলে আনন্দিত, যারা জিতছে তাদের জন্য অভিনন্দন। আমাদের যারা খেলছেন, আমাদের স্টার্টিংটা একটু ভালো হয়নি আর কি। আজকে আমরা গত মাসে যেটা সব কিছু মানে পারফেক্টলি এক্সিকিউট করতে পারছি, আজকে সেটা প্রপারলি হয়নি। আমরা নেক্সট টুর্নামেন্টে হোপফুলি খুব ভালো খেলবো। আর যারা পার্টিসিপেট করছে সবার জন্যই আসলে অভিনন্দন, সবাইকে ধন্যবাদ।
এই যে এই ধরনের আয়োজন আসলে আরো হওয়া উচিত কিনা, কি মনে হচ্ছে? ডেফিনেটলি এই ধরনের আসলে এই ধরনের টুর্নামেন্ট অফিসের মধ্যে একটা হারমোনিয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। তো এটা আমরা চেষ্টা করব। আমাদের একটা অলরেডি স্পোর্টস হাব হয়েছে, এটা হচ্ছে রোটেশনালি, এরপরে ফুটবল একটা টুর্নামেন্ট হবে, তারপরে ইনডোর কোনো মানে গেমসের, হ্যাঁ ইনডোর গেমসেরও হয়তো অ্যারেঞ্জমেন্টের চিন্তা ভাবনা আছে, এটা কন্টিনিউ থাকবে আর কি। অসংখ্য ধন্যবাদ। দলের জন্য বেস্টটাই চেষ্টা করব, আশা করি ইনশাআল্লাহ ভালো একটা। আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।